প্রাচীন যুগের সাহিত্য চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ একটু বলে রাখি, আমি এমফিল করেছিলাম, মাস্টার্স অফ ফিলোসফি করেছি হচ্ছে সুফিজম লিটারেচার, আধ্যাত্মিক সাহিত্য। এই আধ্যাত্মিক সাহিত্যটা কি, এটার সাথে আমরা এখানে কিছু মিল পাবো। যে আধ্যাত্মিক সাহিত্য আবার কি ধরনের সাহিত্য, আধ্যাত্মিকতা বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি। 3 বছর গবেষণা করেছি শুধু এই আধ্যাত্মিক সাহিত্যের মানেটা কি, পড়ালেখা। এখন আমরা একটু দেখবো যে আধ্যাত্মিক সাহিত্যের সাথে চর্যাপদের সাথে বা এই সাথে মিলটা কি। চর্যাপদ মানেটা কি? চর্যাপদ মানে হচ্ছে জাস্ট এখানে মানিটা আমরা পড়তে আসছে, আর অর্থটা কি? চর্যাপদ হচ্ছে একটা বইয়ের নাম, নাম, নাউন মানে হচ্ছে একটা নাম। চর্যাপদ, চর্যাপদ হচ্ছে একটা জাস্ট নাম। কার নাম? একটা বইয়ের নাম, শেষ। এটা হচ্ছে চর্যাপদ, হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। চর্যাপদ হচ্ছে কি? কবিতা। এটা একটা কবিতার বই। প্রাচীনকালে সাহিত্যগুলো ছিল শুধু কবিতা। প্রাচীনকালে সাহিত্য মানে কি ছিল? শুধু কবিতা ছিল। আর কবিতা লেখার পর এটা ভাইরাল হয়ে যেত। এখন দেখুন, আপনার আমার হাতে প্রচুর পরিমাণ বিনোদনের মাধ্যম আছে। কিচ্ছু নাই বিনোদনের মাধ্যম। আপনার হাতে একটা ফোন আছে, ফোনের মধ্যে ইউটিউব আছে, আপনার ভালো লাগে না ইউটিউব, ফেসবুক আছে। আমি এমন মানুষও দেখেছি সারাদিন কারোর সাথে চ্যাট করেন, দেখতেছে ভালো লাগে। আমরা যখন কলেজে যাই, কলেজে একটা ক্লাস, দুইটা ক্লাস, আর কোনো ক্লাস নেই, শুধু শুধু 3-4 ঘন্টা বসে থাকা লাগে। এই সেই মিটিং চলতেছে, খুব ভাইটাল মিটিং, হ্যাঁ চালাচ্ছি, ভালো লাগতেছে, শেষ। কারণ কাম নাই কাজ নাই, এই সরকারি কলেজের মাস্টারি করলে যে সুবিধাটা, কাম নাই কাজ নাই, হ্যাঁ চালাচ্ছি, চলছে, কোনো কিছুই না, উদাই। মানে এটা আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না, আপনারাও একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন। এখন তো বাচ্চা বলে আমার প্রচুর পড়তেছেন, প্রচুর প্রেশারে আছেন, একটা সময় আপনারা এটা অভ্যস্ত হয়ে যাবেন। আমার বিনোদন, আমারে একটা রুমে রাইখা দেন দরজাটা বন্ধ করে, আমারে শুধু নেট কানেকশনটা দিয়ে দেন, ভাই 24 ঘন্টা থাকতে পারবো, আমার কোনো কষ্ট লাগবে না, শেষ। কারণ হচ্ছে কি, আমার বিনোদনের মাধ্যম আছে। আমি ইউটিউব পছন্দ করি না, আমি ফেসবুক পছন্দ করি না, পড়তে পছন্দ করি, গুগলে বহুত বই আছে, দেখুন দাম পড়তেছি। আমার এটাও পছন্দ না, সারাদিন গেম খেলতেছি, গেম খেলো, এটাও পছন্দ না। বিকল্প অনেক মাধ্যম আছে। প্রাচীনকালে মানুষের বিনোদনের তেমন মাধ্যম না থাকার কারণে তখন যে কবিতাগুলো গাওয়া হতো, এই রচনা করা হতো, এটা তারা প্রচুর পরিমাণে গাইতো। বাংলাদেশে এখনই কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস ভাইরাল হয়। ভাইরাল হলে বাকিটা বুঝতে পারবেন, ওই যে কাঁচা বাদাম, আসলে নাই রস, নাই কষ, নাই মাত্রা, নাই অলংকার, নাই সাহিত্যের কোনো মূল্য। হঠাৎ একটা ভাইরাল হলো মানে হয়ে গেল, কে গাইছে, কোন ভুবন বাদ্যকার, ভাইরাল হয়ে গেছে। এরকম আরো অনেকগুলো বিষয় আছে, হঠাৎ করে ভাইরাল হয়ে গেলে শেষ। প্রাচীন কালের গান আবার ভাইরাল হয়েছে। এটা ছিল এরকম যে কবিতাটা লিখলেই মানুষ বিনোদনের খোরাক হিসেবে এটাকে ভাইরাল করে দিত, মুখে মুখে প্রচলিত হতো। আমরা মধ্যযুগে পড়বো লোক সাহিত্য, মানুষের মুখে মুখে তৈরি, হাজার হাজার বছর চলেছে, কোনো কোথাও লেখা ছিল না, কোথাও লেখা ছিল না লোক সাহিত্যগুলো। সারা বছর মানুষের মুখে মুখে চলেছে, প্রজন্মের পর প্রজন্ম। এটাকে বলে লোক সাহিত্য। তখনকার মানুষের আনন্দের খোরাক ছিল এই কবিতা। এই কবিতাগুলোকে মানুষ কি করতো? গান হিসেবে গাইতো, গান হিসেবে গাইতো এই কবিতা। আমরা দেখি কাজী নজরুলের অনেকগুলো কবিতা আছে যেটাকে গান হিসেবে গাওয়া যায়, শরীরের রক্তের মধ্যে টকবক টকবক শুরু করে, হ্যাঁ। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রচনা করেছিল তিনি একটা কাব্য মাত্র, তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। ক্ষুধার প্রেমে সরাব পেয়ে বেহুশ হয়ে রই পড়ে হাই, জাস্ট একটা কবিতা। যখন হুজুরে গায়, যখন একজন গায়কে গায়, তখন বোঝা যায় কি সুর, কি সুর, যে এটা পছন্দ করে তার জন্য, যে এটা পছন্দ করে তার জন্য। এখন আসুন, এটাও ছিল তৎকালীন, যেহেতু অন্য কোনো মাধ্যম ছিল না, তাই তারা এটাকে খুব পছন্দ করতো। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা বই, প্রাচীন কাল, ইতিহাস বলেছিলাম 650 থেকে 1200 সাল। এই 650 থেকে প্রায় 1000 সাল পর্যন্ত, এই সময় আমাদের এই বাংলাদেশ নামক কোনো অঞ্চল ছিল না। তখন প্রাচীন ছোট ছোট জনপদ ছিল, এদেরকে বলা হতো কি? জনপদ। পুণ্ড, পুণ্ড ছিল কোথায়? প্রাচীনতম জনপদ, যার রাজধানী বগুড়ার মহাস্থানগরে। এরপরে হচ্ছে বরেন্দ্র রাজশাহী অঞ্চলে। এরপরে হচ্ছে কি এই গৌর, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ। এরপরে বঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। এরপরে চট্টগ্রাম, সিলেট। এই বছর আসছে বিসিএস। চট্টগ্রাম, সিলেট কি ছিল? হরিকেল। সমতট ছিল কুমিল্লা, নোয়াখালী। এরপরে ইসমাইলপুর, বাকলা বা চন্দ্রদ্বীপ বরিশালকে ভেঙে হয়েছে। এরপরে আসুন রাঢ় বা সূক্ষ্ম, এরকম কিছু কিছু অঞ্চল ছিল। তখন আমাদের এই অঞ্চলে, বাংলা ভাষাভাষী অঞ্চলে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল। পালরা প্রায় 400 বছর এই দেশকে শাসন করেছে। 400 বছরের সময়ে তাদের ধর্মীয় গ্রন্থ তারা রচনা করেছেন, যেটা তার নাম হচ্ছে কি? চর্যাপদ। এই 400 বছরের ইতিহাসে এই প্রশ্ন আসছে 46তম বিসিএস। বৌদ্ধ চর্যাপদ, বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব, 46তম বিসিএস। এখানে একটু টাইপিং মিস্টেক করেছে, শব্দটা সহজিয়া অথবা সহজ জানি, ওটা অন্তস্থ যাকে ঘানি লিখে ফেলছে, ঘানি, এটা টাইপিং মিস্টেক। এটা হচ্ছে 46তম বিসিএস। আমি যে স্লাইড পড়াচ্ছি এটা 45, আমি একই স্লাইড পড়াচ্ছি, একটা ওয়ার্ড আমি যোগ করিনি, এমনকি লাস্টে একটা প্রশ্নও যোগ করিনি। যে 46তম বিসিএস কি প্রশ্ন আসছে এটা আমি এখনো যোগ করিনি।
চর্যাপদের ভিন্ন নাম, এটা আমরা পরবর্তীতে আসবো। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস। চর্যাপদটা কি আমরা এটা আগে একটু পড়ে আসবো, যে চর্যাপদ বাস্তবে কি। আমরা তো চর্যাপদ শুধুমাত্র একটা নাম পড়লাম। চর্যাপদ হচ্ছে একটা বই। চর্যাপদ হচ্ছে একটা বই। এই বইটা কারা রচনা করেছেন? পদগুলো পদকর্তাগণ মানে রচয়িতাগণ সিদ্ধাচার্য বা মহাসিদ্ধা। যে সিদ্ধে আচার্য হয়েছেন, সিদ্ধ যিনি আচার্য লাভ করেন তার নাম হচ্ছে মহাসিদ্ধা। তারা গুরু প্রদত্ত তন্ত্র মতে দীক্ষিত। এটার মানে কি? গুরু প্রদত্ত তন্ত্র মতে দীক্ষিত। আমি যাকে ফলো করি, পীর ফার্সি ভাষায় বলি, মুর্শিদ, তৌহিদের ওই মুর্শিদ, আমার একটা গান বলছিলাম একটু আগে, মুর্শিদ অর্থাৎ আমি যাকে ফলো করি অর্থাৎ আমি ওই যে অমুক পীর তমুক পীর, লাল সালুতে মজিদ পীর, পীর মজিদ, এরপরে হচ্ছে কি আওয়ালপুরের পীর, হ্যাঁ ঠক পীরের পড়ায় কি কাজ হয়? এই যে পীর যেটা আছে আমাদের সমাজের, মানে রন্ধ্রে রন্ধ্রে। একজন লিখছেন, স্যার নাস্তিক হলে কি বলবেন? ভাই আমি মাফ চাই, আমি এটা জানি না। কে গো জাহিদ হাসান, আপনার এত প্রশ্ন কেন? নাস্তিক হলে কি বলবে? নাস্তিক হলে ভাই আমি মাফ চাই, নাস্তিকের প্রশ্নের উত্তর আমার কাছে এই মুহূর্তে নাই, আরো পড়ালেখা করে পরবর্তীতে দিতে হবে। এখন আসুন, এইটা হচ্ছে কি আমি একজনকে ফলো করি, সে বললো হ্যাঁ তুমি ভালো মানুষ, একদিন দুই দিন এক বছর 5 বছর দেখার পরে তখন আমাকে বলবে নাও তোমার খিলাফত দিলাম, তুমিও মানুষকে পীর বানাও। তারা ভালো মানুষ, এদের কাজ হচ্ছে এটা। এইটাও কাজ হচ্ছে এটা। যে মানুষগুলো এই সাহিত্য রচনা করেছিলেন তান্ত্রিক সাধনায় সিদ্ধ, আমার সাহিত্যের নাম ছিল সুফিজম লিটারেচার, আধ্যাত্মিক সাহিত্য। এরা প্রত্যেকটা মানুষ ছিলেন আধ্যাত্মিক মানুষ ছিলেন। তার মানে গুরু তাকে পরীক্ষা করতে বিভিন্ন আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, তারা ওটাতে যদি পার পেয়ে যেতেন তাহলে তারা এই খলিফা অর্থাৎ হচ্ছে মহাসিদ্ধা লাভ করতেন। এরকম মানুষের সংখ্যা কেউ বলছেন 23, কেউ বলছেন 24। বাংলা সাহিত্যের চিরন্তন প্রতিদ্বন্দ্বী দুই ভাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরপরে কি আছে সুনীতি কুমার। কিন্তু এখানে আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলছেন 23টি, আর উনি বলেছেন 24টি, সুকুমার সেন। কে? 23 জন মানুষ মিলে এটা বইটা লিখছেন, আবার আরেকজন বলছেন 24 জন। সমস্যার সমাধান করব। তার মানে যারা রচনা করেছিলেন তারা প্রত্যেকে ধার্মিক মানুষ ছিলেন। এই বইটা কি একটা কবিতার বই। এখানে একটা কবিতার বই, এখানে কবিতার সংখ্যা, পদ সংখ্যা মানে কবিতার সংখ্যা, একজনে বলেছেন 50টি, একজনে বলছেন 51টি। মনে রাখবেন এখানে একটা টেকনিক, তার নাম হচ্ছে যেটা ছোট সংখ্যা সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার একটা বই লিখছিলেন, বুদ্ধিস্ট মিস্টিক সং, চর্যাপদ সংক্রান্ত একটা বই লিখছেন। এটাও 37 বিসিএস আসছে। বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধিস্ট মিস্টিক সং। এই বুদ্ধিস্ট মিস্টিক সং এর মধ্যে তিনি বলেছেন ছোট সংখ্যা 50 বা 51, এটার মধ্যে ছোট 50, 23 অথবা 24 এর মধ্যে ছোট হচ্ছে 23, এরপরে 650 অথবা 950, 650 অথবা 950 এর মধ্যে ছোট কোনটা? 650, 650 অথবা 950 এর মধ্যে ছোট হচ্ছে কোনটা? 650। এই ছোট সংখ্যাগুলো বলেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনে রাখবেন। আর বড় সংখ্যা যে মন চায় সেই, তার বিপরীতে যে আছে উনি। তাহলে এটা একটা বই রচনা করেছেন, এটা একটা বই যারা রচনা করেছেন তাদের সংখ্যা 50 বা 51 জন, সরি কবিতার সংখ্যা 50 বা 51টি। এই বইয়ে আর রচনা করেছেন 23 অথবা 24 জন মানুষ। আরেকটু বই সম্পর্কে জানি, পরে বই থেকে আসছে পরে বুঝবো। এই 50 বা 51টি কবিতার মধ্যে এক বেটাই মিলে এক ব্যক্তি রচনা করেছেন হচ্ছে কয়টি? 13টি পদ রচনা করেছেন। পদের সংখ্যা কানহপা, কানুপা, কানাপা, অনেকগুলো নাম আছে তার সাহিত্যে। একাই সবচেয়ে বেশি রচনা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ যিনি পদ রচনা করেছেন তার নাম হচ্ছে ভুসুকোপা, পদের সংখ্যা হচ্ছে 8টি। এখন উনি একটা পদের মধ্যে নিজেকে বাঙালি বলে ঘোষণা করেছেন, আজি ভুসুকো বাঙালি বইলি। আমি আজকের ভুসুকো একজন বাঙালি এবং একজন বৈরী। আমি আজকের ভুসুকো একজন বাঙালি এবং একজন বৈরী। তাহলে দেখুন, বাঙালি এবং বৈরী। তাহলে এখানে একটু খেয়াল করবেন যে যেহেতু তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, যখন পরীক্ষা আসবে চর্যাপদের বাঙালি পদকর্তার নাম কি? ভুসুকোপা। এখন রিটেনে যদি এই প্রশ্ন আসে 3 মার্কের, তখন বলবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, আমার মতে। আমার মতে না মানে আপনার মতে। আপনার মতে এই দুইটাকে পর্যালোচনা করে তখন আপনি উত্তর দিবেন। এখন আমার মতে বললাম মিস্টার আব্দুর রহিম, তাহলে তো হবে না। এখন আপনার পা লাগাইতে হবে, লাস্টে পা যুক্ত থাকা লাগবে। কারণ কি, যারা পদ রচনা করতো তারা সবাই কি ছিল? পা। এখন আপনি মনে করলেন না আমার বন্ধুর নাম, আমার বান্ধবীর নাম রুম্পা, লাগাই দিলাম, না হবে না। শম্পা হবে না, চম্পা হবে না। এটা মনে রাখবেন। চালাকি করা যায় কিন্তু সব জায়গায় না। পা 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 পা। কিন্তু আমাদের যে পারা আছে এই পা দিয়ে হবে না। রুম্পা, শম্পা, চম্পা, ঝুম্পা এইগুলো লাগাইলে হবে না। এই পা ওই পা না, যে আমি আন্দাজে লিখলাম পা তো থাকলেই হলো, হবে না। স্যারে যখন খাতাটা দেখবে, দুনিয়ার কোনো টেনশন স্যারের মাথায় নেই, যেখানে ভুল খালি এখানে ভুল করবে, শেষ। এখন আসুন, যারা পদ রচনা করতো তাদেরকে বলা হতো পদকর্তা, পদকর্তাদের উপাধি হচ্ছে পা।
এরপরে আসুন সরহপার পদের সংখ্যা 4টি। আদি কবি বলা হয় লুইপাকে। আদি কবি বলা হয় কি লুইপাকে। আর সবরপাকে বলা হয় প্রাচীন কবি। বাংলা সাহিত্যের প্রাচীন কবির নাম হচ্ছে সবরপা, আর আদি কবির নাম লুইপা। আদি এবং প্রাচীনের মধ্যে পার্থক্য কোথায়? মহিলা কবি হচ্ছে কি কুক্কুরিপা, কারণ সে মেয়েদেরকে এখানে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে মেয়ে কাক দেখে বই পাই, সেই মেয়ে প্রেম করার জন্য রাত্রেবেলায় কামরূপ যায়। সহ যত ধরনের উল্টাপাল্টা কথা আছে সব বলছে, মেয়েরা পতিতা, মেয়েরা এই কাজ করে সেই কাজ করে, সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক গৃহস্থলীর যত কাজ আছে সব মেয়েরা করে, যত কাজ আছে সবগুলো কাজ মেয়েরা করে। শেষ। আচ্ছা, এখন আসুন, এই জন্য ওনাকে ধারণা করা হয় যে সম্ভবত তিনি কি ছিলেন, কুক্কুরি বা সম্ভবত মহিলা কবি ছিলেন। এই হচ্ছে আমাদের চর্যাপদের পদকর্তাদের সংক্ষিপ্ত পরিচয়। তবে সবার নাম এক নজরে রাখতে হবে, কারণ মাঝে মাঝে প্রশ্ন আসে নিচের কোন জন চর্যাপদের পদকর্তা নন, তখন যেন আপনি এটার উত্তরটা দিতে পারেন। এরা সবাই একটা করে পদ রচনা করেছেন। দুজনে পদ পাওয়া যায়নি, লারি ডুম্বিপা এবং তন্ত্রীপার 25 নং পদটি পাওয়া যায়নি। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা এখন মোটামুটি চর্যাপদ সম্পর্কে জানলাম। 23 বা 24 জন মানুষ মিলে 50 বা 51টি পদ তারা রচনা করেছিলেন। কে কে কি কি রচনা করেছেন? আদি এবং প্রাচীনের মধ্যে পার্থক্য হলো, যিনি প্রথম পদ রচনা করেছেন তার নাম আদি কবি। যিনি এই কয়জনের মধ্যে সবচেয়ে বেশি বুড়া, বয়স্ক, শায়েক, মুরব্বী, সিনিয়র, তাকে বলা হয় প্রাচীন কবি। বয়সে যে বড় তার নাম প্রাচীন, যে প্রথম রচনা শুরু করেছেন তার নাম হচ্ছে আদি। এখন আসুন, এই যে পদ, এটা তো রচনা করেছেন কখন? সেই প্রাচীন যুগে, 650 বা 950 সালে। তো আমরা আমাদের হাতে পেয়েছিলাম কত সালে? এটা একটু দেখবো, চর্যাপদ আবিষ্কারের ইতিহাস। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, চর্যাপদ আবিষ্কার করা হয় কখন, কোথা থেকে? চর্যাপদের ইতিহাস কোথা থেকে আসলো? নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক একটা গ্রন্থে, তিনি কিছু কথা প্রকাশ করেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র এই গ্রন্থ থেকেই সর্বপ্রথম চর্যাপদের অস্তিত্ব পাওয়া যায়। তিনি বলেছিলেন যে চর্যাপদ হচ্ছে, তিনি বলেছেন যে চর্যাপদ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কোন একটা বই, তিব্বতী ভাষার বই। এটা বলার পর কেউ কোনো কথা বলেনি। একজন মানুষ প্রতিবাদ করেছেন, চ্যালেঞ্জ করেছেন, মোকাবেলা করেছেন, না এটা আপনার তিব্বতী ভাষার বই না। কোন ভাষার বই? বাংলা। তুমি বুঝলা কেমনে? এই 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 কারণে বুঝছি। ওকে, গুড, ওয়েলকাম। এখন দেখুন, আমরা যেটা করি, আমি একটা কথা বললাম, আপনি বললেন না স্যার এটা না। এই তুই আমারে চিনস? খারা, তোর 12টা বাজে স্যার, আমার মামা অমুক, আমার চাচা অমুক, আমার দাদা অমুক, আমার দাদা মরে গেছে 50 বছর আগে, পুলিশের এডিশনাল এসপি ছিল, ধরে নিয়ে আই। কিন্তু তৎকালীন সময়ের সাহিত্যিকদের মধ্যে এই সমস্যা ছিল না। আচ্ছা বাবা, তুমি এটা প্রমাণ করো, আমার এটাই জানা দরকার। তখন তাদের অবস্থার মধ্যে যথেষ্ট সহনশীলতা ছিল, সহমর্মিতা ছিল, তাদের মধ্যে হচ্ছে কি একটা রেসপেক্ট বোধ ছিল। কতটুকু রেসপেক্ট বোধ, তিনি একটা কথা বলেছেন, উনি এসে মোকাবেলা করলো একটা বাচ্চা ছেলে, মাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে। তখন বললো ওকে ঠিক আছে, তাহলে তোমার তো পড়ালেখা শেষ, হ্যাঁ আপনাদের মতো অবস্থা। তখন তারা একটা সরকারি চাকরি দিয়ে দিল। কি চাকরি দিল? বাংলা, বিহার এবং আসামের পুঁথি সংগ্রহের দায়িত্ব নিয়ে মহামহোপাধ্যায়, এটা বিসিএস এর প্রশ্ন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তখন তিনি ডক্টর হন নাই, হরপ্রসাদ শাস্ত্রী, ওনাকে বললো তুমি বাংলা, বিহার এবং আসামের পুঁথি সংগ্রহের দায়িত্ব তাকে দিয়ে দিলেন, যাও পুরাতন বই সংগ্রহ করো। এখন বর্তমান যদি সরকারের সাথে যদি আমরা মিলাই, বর্তমান বর্তমান সরকারের যদি বলি, ওই যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের, ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে সহকারী পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এদের কাজ হচ্ছে এগুলো খুঁজে খুঁজে বের করা। এইরকম একটা সরকারি চাকরি তাকে দিয়ে দিল। উনি দেওয়ার পর তিনি খুঁজলেন 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 খুঁজলেন, এই সালে চাকরি পেয়েছেন। তিনি প্রথম বছর গিয়েছেন নেপাল, খুঁজেছেন খুঁজেছেন পাননি। ভারত খুঁজেছেন, বাংলাদেশ খুঁজেছেন, তখন তো আলাদা রাষ্ট্র ছিল না, কোথাও খুঁজে পাননি। তখন তার কাছে মনে হয়েছে এটা পাওয়া গেলে যেতে পারে কোথায়। 1897 সালে প্রথমবার নেপালে গিয়েছেন, 1898 সালে দ্বিতীয়বার গিয়েছেন, তৃতীয়বার গিয়েছেন 1907 সালে। প্রথম দুইবার ফেল বা ব্যর্থ সালগুলো ইতিহাস আমাদের কাছ থেকে মনে রাখে না। যখন আপনি সফল হবেন, 5বার বিসিএস দিয়ে আপনার নামে রিপোর্ট করবে, 5বার বিসিএস দিয়ে ক্যাডার, 4বার নন ক্যাডার দেখার সময় নেই, প্রথমবারই ক্যাডার, এটাও মূল্য আছে। যখন সফল তখন আপনার মূল্য সমান। এখন আপনি এমএ পাস, যত এমএ পাসই করেন না কেন, সমাজের চোখে এখনো নোবডি। হ্যাঁ, পারবে না। বিসিএস কত মানুষের দেয় আপনার। এই যে যে বিষয়টা, এটা হরপ্রসাদ শাস্ত্রীর সাথেও ছিল, কিন্তু তৎকালীন সমাজ এতটা নিকৃষ্ট ছিল না। কেউ একজন উঁচুতে উঠতে চাচ্ছে, ধাক্কা দিয়ে উপরে ওঠানোর চেষ্টা করতো, তবে সে নিজ ইচ্ছাই তাকে এই চেষ্টার থেকে তাকে প্রতিফলন ঘটাতে হতো। এখন আসুন, যখন তিনি ঘুরতে 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 2বার ফেল পান নাই, তৃতীয়বার 1907 সালে নেপালে গিয়েছেন। নেপালে গিয়ে খুঁজতে 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 নেপালের রয়্যাল লাইব্রেরি অফ নেপাল, অর্থাৎ নেপালের রাজকীয় লাইব্রেরি থেকে তিনি এই চর্যাপদ বইটাকে আবিষ্কার করেন। যখন তিনি চর্যাপদ বইটাকে আবিষ্কার করেন, তার উপরে আরো 2টা বই ছিল,
প্রথম বইয়ের নাম ছিল ডাকার্ণব, দ্বিতীয় বইয়ের নাম ছিল দোহাকুশ। তবে দোহাকুশ দুইটা ভাগে বিভক্ত ছিল, কৃষ্ণপদের দোহা, সরহপদের দোহা। তার মানে চারটা বই না, কখনো কোথাও লেখা থাকে চারটা, কখনো দুইটা। চর্যাপদের সাথে আরো তিনটি গ্রন্থ পাওয়া যায়, এক সরহপদের দোহা, দুই কৃষ্ণপদের দোহা, এক বইয়ের দুটা খণ্ড। 3 নম্বরে হচ্ছে কি ডাকার্ণব, সবার উপরে ডাকার্ণব, 2 নম্বরে দোহাকুশ চর্যাপদ, 3 নম্বরে হচ্ছে কি দোহাকুশ, সরি কি আছে চর্যাপদ। এটা যখন তিনি পেয়েছেন, পাওয়ার পর তিনি কি দেখলেন, চর্যাপদের ভাষা, মহা বিপদে পড়েছেন। এখন ধরেন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বাড়িতে গ্রামে আজকে থেকে সোজা 20 বছর বা 30 বছর আগে হাতের লেখা জমির রেজিস্ট্রি পত্র দেখেছেন কিনা আপনারা কেউ? দেখে থাকলে সেটার ভাষাটা কেমন ছিল এটা একটু বলবেন। যদি দেখে থাকেন তাহলে আপনার ওই জমির রেজিস্ট্রির পত্রের ভাষাটা কেমন, কারা কারা দেখছেন? এমডি আলামিন কেমন? আসসালামু আলাইকুম। নূরজাহান আলামিন আনমিউট অপশনে চাপ দেন। এমডি আলামিন, নূরজাহান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছেন আপনি? না স্যার, আমি দেখি না, ওদের তো লেখাটাই বোঝা যায় না। কেন বোঝা যায় না কেন? জানি না স্যার, মনে হয় যে দলিলের লেখাগুলো পড়তে অনেক কষ্ট হয়, এগুলো হাতে লেখা। মনিরুজ্জামান পেরিস। আচ্ছা, অস্পষ্ট, দেখা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, আব্বু বকা দেয় কারে? জাহিদ হাসান বকা দেয়, দিবে না? আপনি এমএ পাস করছেন, একটা দলিল পড়তে পারেন না, আপনারে বকা দিবে না থেকে কারে দিবে? হ্যাঁ, দুস্থ বকার না, ভুল দুস্থ ওদের লেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পেরিস, কি খবর আপনার? আপনি আছেন কোথায়? স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কোথায় আছেন? স্যার আছি হাজারীবাগে। আপনার কি ইন্ডিয়া শেষ? হাজারীবাগে আছি স্যার। ইন্ডিয়ার সফর শেষ? জি স্যার। জি স্যার, ইন্ডিয়া সবার শেষ। আচ্ছা, ঠিক আছে। আপনি কি দলিল পড়তে পারেন হাতের লেখা? স্যার আমি দেখছিলাম, আমার নানা খুব দলিল ভালো বুঝতো ওই টাইমে। হ্যাঁ হ্যাঁ দেখছি, ওই যে আমার নানা এসব কাজ করতো তো, ওই টাইমে দেখছি। ওটা কি আপনি পড়তে পারেন? ছোট ছোট ছিলাম। আচ্ছা, এখন আসুন, পড়াটা পড়তে কঠিন আর পারছি কিন্তু অল্প অল্প। এই অল্প অল্প পড়া দিয়ে হবে না, ভালো করে পারেন কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, এখন আসুন, যে আপনি ভালো করে পারেন কিনা, লেখাগুলো বোঝা যায় না, কারণ এটা অস্পষ্ট, আগেকার সময়ের ভাষা, আগেকার সময়ের ভাষা, এই জন্য এটা বোঝা একটু কঠিন। এখন আসুন, পানি দিও। এই জন্য এখন দেখুন, তখন তিনি যখন দেখলেন এই যে বই পাইছেন, এখন বইয়ের ভাষা বুঝেন না, তখন তিনি এই বইয়ের ভাষার নাম দিয়েছিলেন সান্ধ্য ভাষা, আলু আধারি ভাষা। কারণ সন্ধ্যাবেলায় কোনো কিছু দূর থেকে দেখতে কিছুটা স্পষ্ট, কিছুটা অস্পষ্ট দেখা যায়, তাই তিনি এই ভাষার নাম দিয়েছিলেন সান্ধ্য ভাষা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলছেন না, এটা সান্ধ্য ভাষা না, এটার নাম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বিসিএস রিটেনে এখানে একটা প্রশ্ন আসবে, চর্যাপদের ভাষার সংক্রান্ত মতবাদ লিখুন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আদি বাংলা ভাষা, আর হরপ্রসাদ শাস্ত্রীর মতে সান্ধ্য ভাষা বা আলু আধারি ভাষা। আলু আধারি এই জন্য বলা হয় যে সন্ধ্যাবেলায় দূর থেকে কিছুটা স্পষ্ট এবং কিছুটা অস্পষ্ট দেখা যায়, তাই তিনি এই ভাষার নাম কি দিয়েছিলেন? আলু আধারি ভাষা অথবা সান্ধ্য ভাষা। আলু আধারি ভাষা অথবা কি আছে, সান্ধ্য ভাষা। একজন লিখছেন পাপড়ি। স্যার লেখা এত বাজে, শুধু মনে হয় তেলাপোকা পায়ে কালি মেখে হেঁটে গেছে। হ্যাঁ, এটা বাড়ি কই গো? হ্যাঁ, তেলাপোকা দেখলে তেলাপোকা পায়ে কালি মেখে গেছে। হ্যাঁ, কথাটা খারাপ বলে নাই, কথাটা খারাপ বলে নাই, যারা দেখছে এরা বুঝবেন, আর যারা দেখেন নাই ওনাদেরকে বোঝানো একটু কঠিন হয়ে যাবে, ওনাদেরকে বোঝানো একটু কঠিন হবে। আচ্ছা, এখন আসুন, হিজি বিজি, সহজিয়া আর সহজানি একই, জি একই। এখন আসুন, একজনে একজন লিখছিলেন, আমি যখন বলছি আপনি কোন সম্প্রদায়ের, একজন লিখছেন কি জানি আহলে সুন্নাত আল জামাত, আরেকজন লিখছেন সুন্নি। ঘটনা একটাই। এই কই যাও? আমার মামার বাড়ি। আমার মাকে জিজ্ঞাসা করলাম, ও মা তুমি আমার সাথেই ছুটছো, কই যাও? বাপের বাড়ি। বাবারে জিজ্ঞাসা করলাম, ও বাবা এক রিক্সায় তো যাচ্ছি, তুমি কই যাও? শ্বশুর বাড়ি। ঘুরে ঘুরে দেখলাম তিনজন এক জায়গায়। কি খবর, তুমি না শ্বশুর বাড়ি, তুমি না বাবার বাড়ি, তোমরা আমার নানির বাড়ি কি করো? ঘুরে ঘুরে কথা একটাই, ঘুরে ঘুরে যে তিনজনের কথা একটাই, এটাই হচ্ছে এটা। একজন লিখছেন সহজানি, আরেকজন লিখছেন সহজ জানি, আরেকজন হচ্ছে সহজিয়া। দুইটা কি এক? জি এক। তবে এখানে একটু খেয়াল করবেন, একটা হচ্ছে জিয়া, ইয়া প্রত্যয়, ইয়ে প্রত্যয়, আনি প্রত্যয়, প্রত্যয়ের ক্লাসে এটা বুঝাবো, প্রত্যয়ের ক্লাসে এটা বুঝাবো। আচ্ছা, এখন আসুন,
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন বঙ্গকামরূপী এছাড়াও অপভ্রংশ হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া ভাষার শব্দের প্রয়োগ আছে। এই কারণে এখন একটু দেখুন, আপনারা কখনো অপেরা দিয়ে ফেসবুক চালাইছেন কিনা? নিচে দেখবেন অসমিয়া একটা ভাষা আছে। এই অসমিয়া ভাষার 70% শব্দ বাংলার সাথে মিলে যায়। যখন এই অসমিয়া, অর্থাৎ বর্তমান যে আসাম প্রদেশ আছে, ভারতের আসাম, বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে যে আসাম প্রদেশ আছে, এই আসাম প্রদেশের ভাষা হচ্ছে অসমিয়া। এই অসমিয়া বা অখমিয়া, এই অখমিয়া ভাষার সাথে কিছুটা মিলে যায়। যখন আমরা চর্যাপদ পেয়ে গেছি, তখন অখমিয়ারা বসে নাই, সে বলে এই সাবধান, এটা কিন্তু আমার বাপের বই। কেন? এই দেখো না, কিছু কিছু বর্ণ মিল আছে আমার সাথে, মিলবেই তো। আমার ভাইয়ের চেহারার সাথে আমার একটু মিলে, কালোর ঘরের কালো, আমি কালোর ঘরের কালো, আরেকজন সুন্দরের ঘরের সুন্দর, তাও মিলে। আমার ভাই খাটো, আমি লম্বা, তাও মিলে। আমি খাটো, আমার ভাই লম্বা, তাও মিলে। আমার বোনের সাথে আমার চেহারার কোনো মিল নাই, তাও আমার বোনের সামনে যখন আমি যাই কারো কাছে, এটা কি তোমার ভাই, এটা কি তোমার বোন? হুম। আমার ছোট ভাইয়ের এডমিশন টেস্টে হলে নিয়ে আসছি, হ্যাঁ আমার চেয়ে একটু কালো, একটু চিকন। ওরে কাউরে পরিচয় করাই নাই, এই তোর ভাইয়ের কি খবর, এই আমার ভাই কই পাইছিস, অমুক তোর ভাই না? সেই কথাবার্তা বলে আসছে, "এই, তুমি কি অমুকের ভাই?" হ্যাঁ। চেহারার সাথে একটু মিল নাই। এই না, আমার কোনো ভাইটাই নাই, হ্যাঁ আন্দাজি। আন্দাজে যায় চল, কান ধরে একদিন একজনে নিয়ে গেছে, তোর নাকি ভাই নেই, এটা কে? আচ্ছা, এখন আসুন, ওর সাথে আমার চেহারার কিচ্ছু মিলে না। আপনার ক্ষেত্রে হবে মা বাবা ভাই বোন, জেনেটিক একটা রিলেশন যেটা আছে, জেনেটিক বা হেরিডিটি, কিছু না কিছু মিলবে। হাসলে আমার দাঁতের সাথে ওর দাঁত মিলে, মনে হয় যে ও আমার ভাই। আমার বাবার সাথে আমার কিছু না কিছু মিল আছে, মায়ের সাথে কিছু না কিছু মিল আছে। এখানে দেখুন, ভাষার সাথেও মিল আছে, তাও তারাও দাবি করতো আসলে তাদের ভাষা না। এখন আমার প্রশ্ন হলো, উনি যে এই সান্ধ্য ভাষার বই পেয়েছেন, উনি কি কাজ করেছেন? আর নাই। সান্ধ্য ভাষার যখন বই পেয়েছেন, এই এই বেচারার কি অবস্থা তখন? স্যার, আমি অসমীয়া ভাষার কবি, অসমীয়া ভাষার গান পছন্দ করি। নাম কি গো? ধৈর্য ধরুন, আমার বাংলা গানের ক্লাস আসুক, আপনাকে ধরছি সবার আগে। নজরুলের দিন নজরুল গীতি, রবীন্দ্রনাথের দিন রবীন্দ্র গীতি, শ্রীকৃষ্ণের দিন শ্রীকৃষ্ণ গীতি, একটা একটা করে গান ধরবো। আপনি যেমন কেমন এই মনে রাখেন বাকিরা, উনি অসমীয়া ভাষার গান জানে। যখন আমি অসমীয়াতে আসবো, তখন আপনাকে ধরবো অসমীয়া ভাষার গান। আচ্ছা, এখন আসুন, চর্যাপদকে সবাই নিজেদের সাহিত্য দাবি করে। হিস্ট্রি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনার সূত্রপাত করে তিনি কি বলেছেন? প্রাচীন বাংলা বলে মতামত দিয়েছেন। শেষ। এই হচ্ছে চর্যাপদের ভাষা। এখন আমার প্রশ্ন হচ্ছে, চর্যাপদের ভাষা, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রতিষ্ঠাকালীন অধ্যাপক ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী, গতকালকে এই বছর বিসিএস আরেকটা প্রশ্ন আসছে, তার একটা প্রবন্ধের নাম আসছে তৈল। এখন আসুন, এখন আসুন, এই কি আছে, চর্যাপদ রচনার কাল, চর্যাপদ কোথায় পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, আমরা এটা আলোচনা করবো, যে নেপালে কেন গেল, চর্যাপদ নেপালে যাওয়ার পিছনে কারণ কি, এটা হচ্ছে একটা বিষয়। এখন আসুন, এই হরপ্রসাদ শাস্ত্রী তখন এই সান্ধ্য ভাষার বই নিজে পড়লো কি করে? তিনি যখন ছাত্র জীবনে ছিলেন, তখন মুনি দত্তের একটা টিকা গ্রন্থ ছিল, মুনি দত্তের সংস্কৃত ভাষায় মুনি দত্ত একটা টিকা গ্রন্থ লিখছেন। ওখানে 43 ওয়ার্ড ছিল, 43টা শব্দ ছিল, যে শব্দগুলোর বাংলা উনি তিব্বতী ভাষায় দিতে পারে নাই মুনি দত্ত। এইটা দেখার পর, এইটা দেখার পর তিনি কি করেছিলেন, মুনি দত্ত যখন এইটা টিকাগুলো দিতে পারেননি, ওই প্রত্যেকটা শব্দই ছিল ওনার বাংলা শব্দ। তখন এই যে যখন তিনি ছাত্র জীবনে চর্যাপদের বই তিব্বতী ভাষাটা পড়েছেন, তখন তিনি মুখস্থ করেছেন। আর ওনার বুদ্ধি এত শার্প, এত তীক্ষ্ণ ছিল, যে যেটা তিনি একবার পড়তেন, দ্বিতীয়বার আর জীবনে পড়তে হতো না। আমরা জানি ঈশ্বরচন্দ্র খাতা ছিঁড়ে ফেলে দিতেন, হ্যাঁ। শেরে বাংলায় কে ফজলুল হক যা পড়তেন একবার জীবনে হয়ে যেত। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা সুপার ন্যাচারাল করে তৈরি করেছে, অতি প্রাকৃত ছিল এরা। আমার আপনার মতো স্বাভাবিক ছিল না। যদি স্বাভাবিক হইতো, এই বেটা এত কষ্ট করে এক বই সংগ্রহ করবে কেন? আপনারা এই দায়িত্ব দিলে যাবেন? হ্যাঁ। আরে আর কোনো কাজ নাই। হ্যাঁ, আমি ফেসবুক চালাই, তাও ভালো লাগবে। হ্যাঁ, আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করি, এই করি সেই করি। আমরা তো এই কাজ করতে যাব না। এখন আসুন, এই হরপ্রসাদ শাস্ত্রী কতটুকু ত্যাগ তিতিক্ষা ছিল বাংলা ভাষার ইতিহাসে, এইটা আপনাকে একটু মনে রাখতে হবে। ওই সময়ে কম সাহিত্যিক ছিল না দুনিয়াতে, বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা একেবারে কম ছিল না। কাউকে আমরা মনে রাখি না। আজকে আমাকে কেন মনে রাখতে হবে এই হরপ্রসাদ শাস্ত্রী বেটা কে? এই হরপ্রসাদ শাস্ত্রীটা কে, কেন আমি তাকে মনে রাখবো? আপনি বইয়ের থেকে পাশ করেছেন, মেডিকেল থেকে পাশ করেছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, উর্দু সাহিত্য, রসায়ন সাহিত্য, পদার্থবিজ্ঞান সাহিত্য, অথবা হিসাব বিজ্ঞান সাহিত্য, যাই পড়েন না কেন, সরকারি চাকরি করবেন? আগে চিনেন হরপ্রসাদ শাস্ত্রীকে? জীবনে কোনোদিন পড়ি নাই, এখন পড়েন হরপ্রসাদ শাস্ত্রীকে। কেন? সে কি করেছিল, কোথায়? কারণ তার কিছু অবদান বাংলা সাহিত্যে এতটাই ছিল, যে আমি আর আপনি এখন পড়তে বাধ্য। আমি আর আপনি এখন পড়তে বাধ্য। তখন তার যে ছাত্র জীবনে যে পড়া ছিল, ওটার সাথে মিলিয়ে 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 তিনি কি করলেন, এটাকে আজকের বাংলা ভাষায় লিখে তিনি প্রকাশ করলেন কত সালে? 1916 সালে। 1916 সালে আজকের বাংলা ভাষায় লিখে তিনি এটাকে প্রকাশ করলেন কলকাতার একটা দোকান থেকে। তার নাম হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটাকে প্রকাশ করেন। প্রকাশ করার সময় তিনি এটা নাম দিয়েছিলেন
প্রকাশ করার সময় তিনি এটা নাম দিয়েছিলেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা বলে আপনি কি করেছেন, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এটাকে প্রকাশ করেছিলেন। এখন আমার প্রশ্ন হলো, এটা যে আমরা নেপালে পেয়েছিলাম, কেন নেপালে পেয়েছিলাম? এখন আসুন, প্রাচীনকাল 650 সাল এই অঞ্চল বাংলাদেশ শাসন করেছে কারা? পাল। পালদের প্রথম রাজার নাম গোপাল, সর্বশ্রেষ্ঠ ধর্মপাল, সর্বশেষ রামপাল অথবা মহিপাল। হ্যাঁ, কৈবর্তের বিদ্রোহ। এরপরে আসছে কারা? সেনরা। সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন। লক্ষণ সেনের পরে হচ্ছে কেশব সেন। পালরা যখন ক্ষমতায় শেষ, ধর্মীয় শাসন যখন শেষ হলো, একজন লিখছেন, আমার কমেন্টকে দেখা যাচ্ছে? হৃদয় কুমার দেখা যায়? স্যার, তিনি নিজে সারা জীবন না পড়ে আমাদের মাঝে সারা জীবনের জন্য পড়া চালু করে গেছেন। হ্যাঁ, তিনি কাজটা ভালো করেন নাই। শাবনাজ খাতুন। স্যার, সাউন্ড আরেকটু বড় হলে ভালো হয়, দেখো তো আরেকটু সাউন্ড বাড়ানো যায় কিনা। হ্যাঁ, আরেকটু সাউন্ড বাড়ানো যায় কিনা। আচ্ছা আসুন, কিছু করার নেই, বিসিএস দিবেন তো পড়তেই হবে। এখন আসুন, এই পালদের পরে যখন সেনরা আসলো, সেনরা তাদেরকে ধরে ধরে পিটিয়ে 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 কি করলো? এই দেশ তারা করলো। বাংলায় মাত সোনাই বলতে একটা সময় ছিল, মাত সোনাই। পাল সম্রাটদের শেষের দিকে যারা ছিল অযোগ্য, এদের এরা কি করতো? মাত সোনাই। এরা একজন আরেকজনকে গ্রাস করতো, একজন আরেকজনের পিছনে লেগে থাকতো। তখন সেনদের মধ্যে থেকে সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন সর্বপ্রথম তাদেরকে পিটিয়ে পিটিয়ে বের করে দিলে তারা সবাই গিয়ে আশ্রয় নেই কোথায়? নেপাল। কারণ তাদের পিতৃভূমি, ওখানে যারা আছে সবাই হচ্ছে কারা? বৌদ্ধ। আপনি দেখবেন রাখাইনে যখন মুসলিমদেরকে পিটালো, তখন সকল মুসলিম রোহিঙ্গারা চলে আসলো কোথায়? বাংলাদেশে। যখন হচ্ছে ফিলিস্তিনিতে সর্বশেষ যখন আগ্রাসন চালাই, তখন তারা তাদের পার্শ্ববর্তী দেশে চলে গেল। সিরিয়ার মানুষজন আশ্রয় নেওয়ার জন্য চলে গেল কোথায়? আশ্রয় নেওয়ার জন্য হচ্ছে তুরস্কে চলে গেল। বাংলাদেশের মানুষ 1971 সালে আশ্রয় নেওয়ার জন্য চলে গেল বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটা প্রদেশে। ঠিক এটাও এরকম ছিল। ঠিক শাওন হুসাইন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, দেখেছি অনেক আগে থেকেই। স্যার, চর্যাপদ মূলত কি? প্রশ্নে যদি আসে গানের সংকলন এবং কবিতার সংকলন, প্রথমে লিখবেন কবিতার সংকলন। যদি কবিতার সংকলন না থাকে, তখন দিবেন গানের সংকলন। আপনি আর আগেও কপি করেছেন, আমি এটা দেখেছি। আমি প্রশ্নের উত্তর একটা সেশনে যাব, তখন আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আসুন, যার যত প্রশ্ন আছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, এই পড়াগুলো লেকচার শিটে থাকবে? লেকচার শিটে বহুত পড়া, দরিয়ার পড়া। ওই যে পরীক্ষার সিলেবাস থেকে বিশাল প্রশ্ন আসে, একটু লিখেন আর একটু, আর আপনি জানেন কতটুকু। এটাও এরকম যে আমি বেসিক বিষয় ক্লিয়ার করবো, এর চেয়ে অনেক বেশি থাকবে লেকচার শিটে। এখন আসুন, পালদের ক্ষমতা শেষ হলে সেন বংশের হিন্দু ধর্ম যখন আসে, সবাইকে পিটিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলে সব পালরা আশ্রয় নেয় নেপাল। এখন আপনাকে যদি এইভাবে তাড়িয়ে দেওয়া হয়, মা বাবা ভাই বোন সহ, আপনি কি আপনার ধর্মীয় গ্রন্থ রেখে যাবেন নাকি নিয়ে যাবেন? কমেন্টে লিখবেন ইয়েস অর নো। আপনি কি রেখে যাবেন নাকি নিয়ে যাবেন? আপনার ধর্মীয় গ্রন্থ কি রাখবেন নাকি নিয়ে যাবেন? আপনাদের এখন লেখাটা খুব বেশি জরুরি না, যদি মনে হয় টুকটাক লিখবেন, নতুবা এটা রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড থেকে আটকে আটকে ধরে ধরে লিখবেন। আগে কান দিয়ে ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। নিয়ে যাব, কারণ কি? আমার দুটা কাপড় না হলেও চলবে, আমার 2 বেলার খাবার না হলেও চলবে। আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার ধর্মগ্রন্থকে রাস্তায় ফেলে রেখে যাব না। তারাও তাদের ধর্মীয় গ্রন্থকে তারা রাস্তার মধ্যে ফেলে রেখে যায়নি, তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থকে নিয়ে চলে গেল কোথায়? নেপাল। তারা তাদের ধর্মীয় গ্রন্থকে নিয়ে চলে গেল কোথায়? নেপালে চলে গেল, নেপাল। তারা তাদের ধর্মীয় গ্রন্থকে রেখে চলে গেল কোথায়? নেপাল। তাই আমরা এই বইটাকে পেয়েছিলাম নেপালে। আমি হলে রেখে যাব। কিডা গো, কিডা এটা, কিডা? কিডা? সামিউল আলিম। কি খবর আপনার? হ্যাঁ, সবাই বলে নিয়ে যাব, আপনি রেখে যাবেন কেন? ওরা আপনার মতো ছিল না দাদা। ও দাদা, ওরা আপনার মতো ছিল না। হ্যাঁ, ওরা আপনার চেয়ে ধার্মিক বেশি ছিল। হ্যাঁ, সবাই তো আমার মতো না। চাপু। স্যার, পালদের নাম অনুসারে কি নেপাল নামকরণ করা হলো? এটা নিয়ে অনেক ইতিহাস আছে, এটা সাধারণ জ্ঞানের সাজ্জাদ স্যার অথবা হচ্ছে অব্র স্যার পড়াবেন আপনাদেরকে। বিশাল বড় ইতিহাস আছে, নেপালের নাম নেপাল কেন হলো, নেপালের নাম নেপাল কেন হলো তার একটা ইতিহাস আছে। আমরা বাংলায় বলি ভারত, ইংরেজিতে বলি ইন্ডিয়া। কেন বলি? কেন বলি? আবার তারা নিজেরা কিন্তু ইন্ডিয়া বলে, ভারত বলে না, হিন্দুস্তান বলে। কিন্তু তারা কেন বলে, কেন তারা এই শব্দগুলো বলে, এটাকে ইতিহাস আছে, আপনারা পড়ে নেবেন। নেপালে আশ্রয় নিলে এই জন্য পরবর্তীতে নেপাল থেকে পাওয়া যায়। এখন আসুন, চর্যাপদ আবিষ্কার। চর্যাপদের বেশ কিছু নাম আছে, এক একজন এক একটা নাম দিয়েছেন। কেউ দিয়েছেন আশ্চর্য চর্যাচয়, কেউ লিখছেন চর্যা গীতি, কেউ বলছেন চর্যা গীতি কুশ, যেহেতু অনেকগুলো অংশ এখানে। কেউ বলছেন চর্যাচর্য বিনিশ্চয়ই, কেউ বলছেন চর্যা যুগ আশ্চর্য,
সমান সমান চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা আমাদের বিসিএস এর প্রশ্ন। চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কি দেখুন। চর্যাচর্য মানে কি? চর্যা যোগ আচর্য, সন্ধি বিচ্ছেদ, সমান সমান কি হলো? চর্যা যোগ আচর্য সমান সমান হলো এটা চর্যাচর্য। চর্যা যোগ আচর্য সমান সমান কি হলো? চর্যাচর্য। আপনাদের প্রশ্নের সেশনে যাব স্যার। পালরা মনে হয় সেখানে যাই। জি, গিয়েছিল। আমি উত্তরটা এটা দিব না। একজন লিখছেন স্যার লেকচার শিট কি পিডিএফ নিলেই হবে নাকি ডিরেক্ট শিট নিতে হবে? মুক্তা আক্তার, এইটা নিয়ে আপনারা সার্ভিস সেন্টারে কথা বলবেন। কত শত বই থাকতে এটাই খুঁজতে হলো কেন? এমন কি আছে এতে? এমডি মিজানুর রহমান। হ্যাঁ, এটা একটা কাজ করেন, হরপ্রসাদ শাস্ত্রীর সাথে দেখেন তো কোনো মতে কানেকশন করা যায় কিনা। ওনাকে গিয়ে ধরেন, ও দাদা, আপনি তো আমার বাপের ঘরের বাপের দাদার বন্ধুই হবেন, নাহলে দাদার বাপের বন্ধু হবেন, আপনি কেন আমাদেরকে এই প্যারা দিলেন? এইটা যদি প্রশ্ন করতে চান, তার আগে গিয়ে প্রশ্ন করেন রবীন্দ্রনাথ ঠাকুর কয়টা সাহিত্য লিখছে? শামসুর রহমান একাই লিখছে 56টা কাব্য। আরেক বেটা এখনো লিখতেছে নির্মলেন্দু গুণ। প্রত্যেকদিন সকালবেলায় একটা লিখে, বিকাল বেলায় একটা লিখে, রাত্রেবেলায় একটা না লিখলে তার পেটের ভাত হজম হয় না। এরে গিয়ে ধরেন যে দাদা পোয়েট অফ পোয়েট, অর্থাৎ কবিদের কবি, তুমি মাফ চাই তোমার কাছে, আর কবিতা লিখো না। আমার 12টা না বাজালে আমার ছেলের 12টা বাজাবা, আমার মেয়ের 12টা বাজাবা। আমি না হয় কোনো মতে পার পেয়ে গেলাম। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা প্রশ্ন আসছিল, আমায় কি মাল্য দিবে দাও, আমি তোমার পেয়ে অমর হব। 99% ছেলে মেয়ে এটা পড়ে নাই। পড়ে নাই তো পড়েই নাই, এটার উক্তিটা কে করেছে? এখন আসুন, এখন আসুন ডিরেক্ট শিট নিতে চাই, তাহলে কিভাবে সংগ্রহ করতে পারবো? এই শিট বই সংক্রান্ত আমি একটা নাম্বার দিয়ে দেবো, এটা নিয়ে ওদের সাথে কথা বলবেন। এটা আমাদের টিচারদের সাথে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। বললেও আপনার ফলাফল জিরো হবে, জিরো। কারণ আমি এটা নিয়ে জানি না কিছুই। আপনাকে এটা নিয়ে আমি এই কাজ করব। আচ্ছা, এখন আসুন। আচ্ছা, কে করেছে এই উক্তি? আপনারা কে করেছে ওরে জেনে কি করবেন? এই রানা, মিজানুর রহমান, এই ছেলে এই প্রশ্ন করেছে স্যার, প্রতিদিনের ক্লাসের পাসওয়ার্ড যে গ্রুপে দেই সেই গ্রুপে আমি অ্যাড নাই। এটাও আপনারা ওখানে জানবেন। সাজ্জাদ স্যারের ক্লাস এই মাসে নেই, কষ্টের বিষয়। হ্যাঁ, আপনি চান সাজ্জাদ স্যারের চাকরিটা যাক, তাই তো? সাজ্জাদ স্যারের চাকরিটা খাওয়ার জন্য ধান্দা আপনার। সাজ্জাদ স্যারের ইলেকশন চলতেছে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ, উনি নির্বাচন অফিসে চাকরি করেন। আর আপনি খুব চিন্তা করতেছেন সাজ্জাদ স্যার চাকরি ছেড়ে দিয়ে এসে আমার এখানে ক্লাস নেক নাকি? এটা তো করা যাবে না, এটা তো করা যাবে না। আসুন, সবাই পাবেন, একটু ধৈর্য ধরুন। আপনাদের পরীক্ষা হবে 2025 সালে, 2024-এ কোনো পরীক্ষা নেই। আস্তে ধীরে করে এমন ভাবে আগাবেন, ওই খরগোশ আর কচ্ছপের কচ্ছপের মতো, যে আগাচ্ছেন আগাচ্ছেন আর পিছনে ফিরতে না হয়, যা আছে একবার সব ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এখন আসুন এই বিষয়ে বাদ। চর্যা আচর্য বিনিশ্চয়, চর্যা শব্দের অর্থ আচরণীয়, আচর্য মানে আচরণীয় নয়, আচরণীয় মানে মানতে হবে। আচরণ যুগ ইয়, যা মানতে হবে। তার মানে এটা একটা ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থের কথা দুইটা, সকল ধর্মগ্রন্থের কথা দুইটা। এটা মানতে হবে, এটা মানতে হবে না। সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, মানুষের উপকার করতে হবে, বেবিচার করা যাবে না, খুন করা যাবে না। হ্যাঁ, ভালো কাজ করতে হবে, ধর্মীয় কাজ করতে হবে, ধর্মের কথাই এটা। এই ভালো মন্দ, এটাকে আরবিতে কি বলে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোরআনে বহুবার আসছে, বহুবার আসছে যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটাই ধর্মের কাজ, পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কাজ এটা বলে। আচ্ছা, এরপরে আসুন। 47 অ্যাডভান্স বেচে ভর্তি হয়েছিলাম। অ্যাপের সমস্যা এবং ব্যক্তিগত সমস্যার জন্য মার্চের পর সেভাবে আর ক্লাস করা হয়নি। আজ থেকে ফার্স্ট একদম নিয়মভাবে আবার ক্লাস শুরু হলো এই ব্যাচের সাথে। জি, আজকে ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। যাদের অ্যাপসে সমস্যা ছিল, অ্যাপসের বিকল্প হিসেবে আপনাদের সেক্রেট গ্রুপ দিয়েছে। মনে রাখবেন, বিদ্যাবাড়ি বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান। ওনারা বিজনেস তো এটা, ওনারা অ্যাপস নাই তার মানে বসে আছে, বিষয়টা এরকম না। অ্যাপসের বিকল্প হিসেবে আপনাদের যা যা প্রয়োজন সবকিছু দিয়েছে। তো আপনার এটা নিয়ে আর কোনো টেনশন নেই এখন। এই তো পাইছি, জাহিদ জাহিদ হাসান লিখছেন আল আমরু আমর বিল মারুফ অন নাহি আনিল মুনকার। থ্যাংক ইউ জাহিদ হুসাইন, আপনি মনে হয় মাদ্রাসায় পড়ছেন বা আরবি ভালো জানেন। এটাই প্রত্যেকটা ধর্মগ্রন্থের কথা এটা। আপনি গীতাতে যাবেন একই কথা, আপনি বাইবেলে যাবেন একই কথা, আপনি হচ্ছে এই কোরআনে যাবেন একই কথা, আপনি হচ্ছে ত্রিপিটকে যাবেন একই কথা। সব ধর্মের কথা একটাই, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো।
এখন আসুন, এই যে 4টা গ্রন্থ, এটা একটা বিশেষ প্রশ্ন, যেটা কিছু মানতে হবে, আচরণীয় আর আচরণীয় নয়। এই ছিল আমাদের চর্যাপদ। এখন আসুন, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ বুঝলাম, চর্যাপদের নামসমূহ দেখলাম, আবিষ্কারের প্রেক্ষাপট দেখলাম, চর্যাপদ প্রকাশ কত সালে দেখলাম, নেপালে পাওয়ার কারণ কি দেখলাম, চর্যাপদের রচনা কাল 650 অথবা 950 সাল দেখলাম। এখন আসুন, এখানে কি লিখছে, তার মধ্যে কার কার মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে চর্যাপদ রচনাকাল 650 থেকে 1200 সাল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সাল, আরো অনেকের মতেই, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, ডক্টর দীনেশ চন্দ্র সেন, মনীন্দ্র মোহন বসুর মতে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী, ডক্টর সুকুমার সেনের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী। এটা গ্রহণ করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। তবে চর্যাপদের রচনাকাল সম্পর্কে সুনীতি কুমার ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত দুইটি সর্বজন গৃহীত, এই দুইটাই সর্বজন গৃহীত। এখন আসুন, আমাদের চর্যাপদটা আমরা একটু শেষের দিকে যাচ্ছি। চর্যাপদের বয়স কত? যদি আমরা ধরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের যে মত 650 সাল, তাহলে এটা 2022 সালে এই প্রশ্ন আসছিল, এই জন্য আমরা এটা দিয়ে রাখছি। 2024 সাল থেকে 650 বাদ দিলে, যদি 22 সাল থেকে বাদ দিলে 1372 হয়, তাহলে আরো 2 যোগ করেন, 1374। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 1374, আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে কত হবে? 1074। এখন আসুন, এটাও একবার প্রশ্ন আসছে, কত বছর? প্রায় 1000 বছর, প্রায় 1500 বছর, প্রায় 2000 বছর। আচ্ছা আচ্ছা, এখন আসুন, প্রায় 2000 বছর, প্রায় 1500 বছর। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এরকম। এরপরে আসুন, চর্যাপদের ভাষা 3টা, হরপ্রসাদ শাস্ত্রীর মতে একটা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে একটা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে একটা। পদকর্তাগণ কারা এবং কারা কারা, কে কি 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 করেছেন? নবচর্যাপদ নামে একটা চর্যাপদ ছিল বাংলা সাহিত্যে। নবচর্যাপদ মানে কি? নবচর্যাপদ মানে কি? নবচর্যাপদ মানে আমরা কি বুঝি? এখন আসুন, নবচর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ একটা রচনা বা সাহিত্য। এই চর্যাপদের রচনাকাল 13 থেকে 16 শতক। নবচর্যাপদ যে বই, এটা রচনার কাল হচ্ছে 13 থেকে 16 শতক। একটা বইয়ের নাম, আগেরটা চর্যাপদ, এটার নাম নবচর্যাপদ। যদিও এই পর্যন্ত বিসিএস এর প্রশ্ন আসেনি। নবচর্যাপদ বইটি 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কিন্তু উনি এটাকে আবিষ্কার করেননি, উনি শুধু প্রকাশ করেছেন। একজন লিখছেন জীবনানন্দ দাশ। হ্যাঁ, নাটোরের পাখির নীরের মতো চোখ তুলে তাকিয়ে নাটোরের বনলতা সেন। আপনি কোথেকে আসছেন দাদা? আপনি তো ট্রাম গাড়ির নিচে পড়ে মারা গিয়েছিলেন। জীবনানন্দ দাশ, আপনি কে গো? নাকি আপনার নামই এটা? হ্যাঁ, তো কমেন্টে লিখবেন আপনার নাম কি। নবচর্যাপদ 1988 সালে এটাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আবিষ্কার করে প্রকাশ করা হয়। কে প্রকাশ করেন? অসিত কুমার। কিন্তু তিনি এটা আবিষ্কার করেননি, আবিষ্কার করেছেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। শশীভূষণ দাশগুপ্ত এটাকে তিনি নেপালের তরাই ভূমি থেকে, নেপাল ও তরাই ভূমি থেকে আবিষ্কার করেছেন এবং সংগ্রহ করেছেন। এখন এরপরে তিনি এটা করার পর তিনি 98টি পদ কি করেছেন, সরি, আবিষ্কার করার পর তিনি মারা গেলেন। তখন তার শিষ্য, তার ছাত্র, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এরা বুঝবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়, অন্য ইউনিভার্সিটিতে এটা একটু কম হয়। ধরেন আমার ডিপার্টমেন্টে 20 জন টিচার আছে, 15 জনই এই ডিপার্টমেন্টের ছাত্র। তার মানে কি, 15 জন যদি লাস্টে যে জয়েন করেছে তার শিক্ষক কি সবাই? এ পড়াইছে, ও পড়াইছে, সে পড়াইছে। এখন সাপোজ ধরেন আমি অথবা আপনি ইউনিভার্সিটি টিচার হলেন আপনার ডিপার্টমেন্টে, আপনি গিয়ে দেখবেন টিচার কয়জন? 40 জন, আপনারা নিয়ে 41 জন। তার মানে এই সবাই তো আপনার স্যার, আপনি সবারই ছাত্র। এটাও ছিল এরকম। আর এই ক্ষেত্রে যারা ডিপার্টমেন্টে একই দল করে, লাল দল, নীল দল, সবুজ দল, হলুদ দল, কালো দল, ওনারা দেখবেন একটু বেশি রেসপেক্ট করে। আর দল ভিন্ন থাকলে নতুন নতুন অবস্থায় করে, একটু পরে আর করে না। এখন আসবেন, এটা যারা পাবলিকে পড়ছেন এরা কিছুটা বুঝবেন। বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এটা সবচেয়ে বেশি হয়। এটাও এরকম যে শশীভূষণ দাশগুপ্তের একান্ত অনুসারী ছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তখন তিনি কি করেছেন, এই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় স্যার কি করেছেন, 98টি পদ 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। যেহেতু স্যার মারা গেছেন, তাহলে নবচর্যাপদ আবিষ্কার করেন নেপাল ও তরাই ভূমি থেকে। আচ্ছা, এখন দেখুন, নবচর্যাপদ আবিষ্কার করা হয় কোথায়? নেপালের তরাই ভূমি থেকে আবিষ্কার করা হয়। এখানে পদের সংখ্যা 250টি, কিন্তু প্রকাশিত পদের সংখ্যা 98টি। আপনি 98টি মনে রাখবেন। স্যার 250টি সংগ্রহ করেছিলেন, কিন্তু এটা প্রকাশ করেননি। নতুন চর্যাপদ, একটা নবচর্যাপদ, এটার নাম হচ্ছে নতুন চর্যাপদ। এই যে নতুন চর্যাপদ মূলত বজ্রযানী, এই শব্দটা কিন্তু আমাদের 46 বিসিএস এর অপশনে ছিল। বজ্রযানী, বজ্রযানী, সহযানী।
বজ্রযানী, সহযানী, বজ্রযানী, সহযানী। সহযানী বানানের মধ্যে, সহযানী বানানের মধ্যে পিএসসি যেটা করেছে, সহযানী বানানের মধ্যে পিএসসি সহজ ধানী বলে ফেলছে। নতুন চর্যাপদ হচ্ছে বজ্রযানী, দেবদেবীর আরাধনার গীত। আরাধনার গীত, বজ্রযানী, দেবদেবীর আরাধনার গীত। নতুন চর্যাপদ আবিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার 2008 সালে তিনি নেপাল থেকে এটাকে আবিষ্কার করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার এটাকে আবিষ্কার করেছেন নেপাল থেকে। নতুন চর্যাপদ প্রকাশ পায় 2017 সাল, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2017 সালের বাংলা একাডেমির বইমেলা থেকে, তখন এফ রহমান হলে থাকি, স্যারের এই বই একদিন উদ্বোধন করে, প্রকাশ করে, মোড়ক উদ্বোধন বাংলা একাডেমির বটতলায়। তখন আমরা অনেকেই সেখানে সাথে ছিলাম। যদি কোনোদিন এটা বিখ্যাত হয়ে যায় চর্যাপদের মতো, তাহলে যদি কোনোদিন ফুটেজ টুটেজ দেখাই, তাহলে তো আমারই দেখা যাবে। কিন্তু এটা এতটা ফেমাস হবে না যতটা ফেমাস হয়েছিল চর্যাপদ। আপনার শুধুমাত্র জানা দরকার যে এইটা কে রচনা করেছেন, কোথা থেকে আবিষ্কার করেছেন। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার এটাকে আবিষ্কার করেছেন নেপাল থেকে 2008 সালে, আর প্রকাশ করেছেন 2017 সালে বাংলা একাডেমির বইমেলা থেকে। নতুন চর্যাপদ মোট পদের সংখ্যা হচ্ছে 413টি। নতুন চর্যাপদের ভূমিকা অংশটি বিভক্ত 4টি ভাগে, এটা দরকার নেই, 4টি ভাগে বিভক্ত। এতক্ষণ আমরা যা পড়েছিলাম, আচ্ছা, এটা 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 যখন 2017 সাল, জি, এটাকে আবিষ্কার করেছেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। 43তম বিসিএস এর প্রশ্ন এসেছিল, ক্যান্টনের দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত, হিট্টি এবং তুখরিক। রুখের তেন্তুলি কুমিরে খাই অর্থ কি? আপনারা এখন কমেন্টে শুধু উত্তর দিবেন, যতটুকু পারেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনি যতটুকু বুঝেন। রুখের তেন্তুলি কুমিরে খাই। কচ্ছপের দোহানো দুধ বাটে না ধরে, রানা। কচ্ছপের দোহানো দুধ বাটে না ধরে, গাছের তেঁতুল কুমিরে খাই। আর কচ্ছপের দোহানো দুধ বাটিতে ধরে না। আচ্ছা, কচ্ছপ কি দুধ দেয়? শুনছেন জীবনে কখনো? তো কচ্ছপ তো ডিম দেয়। কচ্ছপ ডিম দিলে দুধ দেয় কেমনে? কিছু অবান্তর কিছু কথাবার্তা আছে, অবাস্তবতার সাথে মিল। এটা আমরা আরো পরবর্তীতে আরো কিছু আলোচনা করব। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? 43তম বিসিএস। এইটা না পারলে উপায় নাই। যারা যারা বলছিলেন পড়া মনে থাকে না, এত কেমনে পড়বো, বিসিএস এ কেমনে প্রশ্ন আসে দেখান। এই যে দেখুন বিসিএস এ কেমনে আসে, 43তম বিসিএস। মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? বাংলাদেশ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? দ্রুত উত্তর দিবেন, দ্রুত কমেন্ট বক্সে আমি অনেক উত্তর দেখতেছি। দ্রুত উত্তর দিবেন, প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তখন অনেকে ঘুমাইছেন ক্যামেরা বন্ধ করে। এইবার যেন এরকম না হয়। একটু টাইপ করেন যেন বুঝতে পারি আমি। ক খ লিখেন অন্তত পক্ষে। নেপাল। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? 43তম বিসিএস। এখানে সরি, টাইপিং মিস্টেক আছে, ধর্মটা আপনি লিখে দিবেন। কোন ধর্মের কথা আছে? বৌদ্ধ। গুড। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয়? শান্তিপাদ বাপা, কাহ্নপাদ বাপা, পাদ মানে পদ রচনাকারী। কায়া তরবর পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। জি, রমণীপাদ নাই। 40তম বিসিএস এর প্রশ্ন। সান্ধ্য ভাষা বলতে কোন সাহিত্যের মধ্যে আছে? সান্ধ্য ভাষা, আলু আদারি ভাষা বা সান্ধ্য ভাষা কোন সাহিত্যের মধ্যে আছে? এই সান্ধ্য ভাষা অথবা কি আছে? আলু আদারি ভাষা। 38 বিসিএস চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা কোনটি? 37। একটু টাইপিং মিস্টেক আছে। এটার উত্তর হবে বুদ্ধিস্ট মিস্টিক সং। বুদ্ধিস্ট মিস্টিক সং। বুদ্ধিস্ট মিস্টিক সং। চর্যা বিনিষ্টি অর্থ কি? 37তম বিসিএস এর প্রশ্ন। চর্যা বিনিশ্চয় শব্দের অর্থ কি? চর্যা বিনিশ্চয় শব্দের অর্থ কি? 37 বিসিএস এর প্রশ্ন। চর্য বিনিশ্চয় শব্দের অর্থ কি? কতক্ষণ আছেন? কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়। 37 বিসিএস। এটা হচ্ছে কি ভাষা বিজ্ঞান? এটা মিস্টেক। এই দেখুন 46 বিসিএস এর প্রশ্ন। চেনা যায়?
37 থেকে হুবহু রিপিট, হুবহু রিপিট। কোনটি প্রাচীন যুগের নিদর্শন? দেখে উত্তর দেবেন, একটু ব্যতিক্রম দিয়েছে। কোনটি প্রাচীন যুগের নিদর্শন? কোনটি প্রাচীন যুগের নিদর্শন? দেখে উত্তর দিবেন। দোহা কুশ, সরহাবাদের দোহা, কৃষ্ণবাদের দোহা। 35 BCS। সবচেয়ে বেশি চর্যা পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যা পাওয়া গেছে কোন কবির? চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যা পাওয়া গেছে। কাহুপা ঘ। এই কথা বলে দেন কে? কথা বলে দেওয়া যাবে না। আপনি উত্তর দিবেন লিখে, আপনি বলে দিলে তো সবাই লিখে ফেলবে। 35 BCS, 34 BCS। বলুন, কোনো কনফিউশন নাই, চারটা থেকে যে কোনো একটা উত্তর দিবেন। কোথায় আছে, কোন জায়গায় এটা? হ্যাঁ, 360 জন পার্টিসিপেন্ট, সবাই উত্তর লিখতেছেন না। হ্যাঁ, হ্যাঁ, ও যে আমার তো আপনারা সিনিয়র, কিছু বলার নাই। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? সবাই উত্তর কিন্তু লিখতেছেন না। না পারার কথা না, এতক্ষণ গল্প শুনেছেন। একটু বোর্ডে একটু এই সময় একটু পানি দিয়ে দাও আমাদের কষ্ট। কোন ছন্দে রচিত? এই ছন্দটা পরবর্তীতে দেখবো। মাত্রাবৃত্ত সরাসরি, প্রাচীনকালের সাহিত্যের মধ্যে সরাসরি কোনো ছন্দ ছিল না, অনেকটাই মাত্রাবৃত্তের মতো, অনেকটাই মাত্রাবৃত্তের মতো। 33 BCS। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL, সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে রচনা করেছেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার রচনা করেছেন বুদ্ধিস্ট মিস্টিক সং। দুইটাই BCS এর প্রশ্ন। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন? 30তম BCS এর প্রশ্ন, দ্রুত উত্তর দিবেন। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বাংলা সাহিত্যের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? লু, লু, আলু, আলু, আতে আ, লুতে লু, আলু, লুইপা। শেষ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? এটা আধুনিক যুগের প্রশ্ন, এটা আমরা আজকে পড়বো না। কৃপাশাস্ত্রের অর্থভেদ। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? 46 BCS। এখান থেকে একটা প্রশ্ন আসছে, দেখুন এই 4-5টা লাইন থেকে ধরতে পারেন কিনা। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন বাঁকুড়ার কাকিল্লা গ্রাম থেকে কাকে উদ্ধার করা হয়েছে? এটা আসছে 46 BCS এ। 46 BCS এ প্রথম অপশনটা দেখুন, প্রথম অপশনটা আসছে 46 BCS এ, প্রথম অপশনটা আসছে।